আমি আগের পর্বে দিয়েছিলাম একেবারে বাড়ির কাছের স্টেশন সিঙ্গুর থেকে যাত্রা শুরু করে এই কেদারনাথ মন্দিরের দ্বার ওপেনিং পর্যন্ত। যে সমস্ত বন্ধুরা আগের ভিডিওটা দেখোনি, তো অবশ্যই তোমরা ওই ভিডিওটা দেখে নিতে পারো। আর এই পর্বে থাকছে কেদারনাথ মন্দিরের পিছনেই থাকা ভীমশিলা দর্শন, আদিগুরু শঙ্করাচার্যের মূর্তিতে প্রণাম জানানো, তারপর কালভৈরব মন্দির দর্শন, পূজা দেয়া এবং গৌরীকুণ্ড নেমে যাওয়া। সব কিছু নিয়েই থাকছে এই পর্ব। এখন আমরা এই কেদারনাথ মন্দিরের একেবারে পিছনেই থাকা ভীমশিলা, সেই দর্শন করার জন্য আমরা এই মন্দিরের সাইড দিয়েই আমরা চলে যাব ভীমশিলার কাছে। এখন আমরা চলে এসেছি সেই মন্দিরের পিছনে থাকা ভীমশিলাটির কাছে। 2013 সালে যে বিপর্যয় ঘটেছিল, তখন সেই বন্যার জলেই কিন্তু উপরের পাহাড় থেকে গড়িয়ে এসেছিল এই বিশালাকার পাথরটি। এই পাথরটির চওড়া প্রায় 20 ফুট এবং উচ্চতা 12 ফুট। আর এই পাথরটি কিন্তু একেবারে মন্দিরের পিছনে এসেই থেমে যায়, আর যার ফলে মেন যে জলের স্রোত এই পাথরে ধাক্কা খেয়ে দুটো ভাগে ভাগ হয়ে যায়। মন্দির রক্ষা পায় বিপর্যয়ের হাত থেকে, তাই অনেকেরই বিশ্বাস স্বয়ং ভীম এই মন্দিরটিকে রক্ষা করেছেন। আর তখন থেকেই এই শিলার নামকরণ হয় ভীমশিলা। সকলেই আসেন এখানে, পূজা দেয়, মনস্কামনা জানায়। এখানে একটা রীতি আছে, এই পাথরের গায়ে কয়েন চিপকে দিয়ে মনস্কামনা জানানো। আমরা তা করে প্রণাম জানিয়ে ভীমশিলা দর্শন পর্ব সারলাম। এখন আমরা যাব ভীমশিলার ঠিক পাশেই থাকা আদিগুরু শঙ্করাচার্যের মূর্তির কাছে। বিশাল আকার এই মূর্তিটি, উচ্চতা প্রায় 12 ফুট, ওজন 35 টন। 2021 সালে 5ই নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি উন্মোচন করেন। 2013 সালে বন্যায় মূল সমাধি ভেসে যাওয়ার পর মহীশূরের ভাস্কর অরুণ যোগীরাজ কৃষ্ণশিলা পাথর দিয়ে এটি তৈরি করেছেন, যা তীব্র প্রতিকূল আবহাওয়া সহ্য করতে সক্ষম। এখন আমরা এই মূর্তিতে প্রণাম জানাবো, আর এরপর আমরা চলে যাব কালভৈরব মন্দির দর্শন করার জন্য। এই হলো ভীমশিলা, আদিগুরু শঙ্করাচার্যের মূর্তি। আর দেখো, এখানে আমরা দাঁড়িয়ে আছি, এই রাস্তা ধরেই আমরা চলে যাব ওই দূরে পাহাড়ের ওপরেই কিন্তু কালভৈরবের মন্দির। কালভৈরব মন্দির যাওয়ার পথে আমরা যখন এই ব্রিজটা ক্রস করছি, তখন এই ব্রিজের নিচে দিয়ে বয়ে চলেছে মন্দাকিনী নদী। রাস্তা কিন্তু বেশ খাড়াই, তবে আমরা পায়ে হেঁটে যেহেতু কেদারনাথ আসতে পেরেছি, তো তার কাছে এটা কিছুই নয়। তোমরা যারা কেদারনাথ দর্শন করতে আসছো, অবশ্যই কিন্তু এই কালভৈরব মন্দির অবশ্যই দর্শন করো, কারণ কেদারনাথ দর্শন করার পরে কালভৈরব মন্দির দর্শন না করলে বলা হয় অসম্পূর্ণ থেকে যায়। তাই তোমরা অবশ্যই কালভৈরব মন্দির দর্শন করো। আর এই কিছুটা উপরে আসার পর আমি দেখো একটু নিচের দিকে তাকালে ওই দূরে দেখা যাচ্ছে কেদারনাথ মন্দির। এখানে আসলে কিন্তু ভিউটা খুব সুন্দর, দেখো দেখতেই পাচ্ছ। এমন কিছু দূরত্ব নয়, 1 কিলোমিটারের মধ্যেই হবে এই মন্দির। সময়ও খুব একটা বেশি লাগবে না, তোমাদের হাতে যদি 15 থেকে 20 মিনিট সময় থাকে, তাহলেই তোমরা এই কালভৈরব মন্দির দর্শন করে আবার নিচে চলে যেতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ, হতেই পারে সাক্ষাৎ কালভৈরব এখানে উপস্থিত আছেন। যেহেতু আজকেই কেদারনাথের দ্বার ওপেনিং হলো, তাই এখনো পর্যন্ত কিন্তু কালভৈরবের মন্দির উদ্বোধন হয়নি। তাই
আমরা উপরে যেতে পারলাম না, দূর থেকেই আমরা প্রণাম জানালাম। দূর থেকেই প্রণাম জানিয়ে আমরা এখন নিচের দিকে চলে যাব। ব্রিজটা ক্রস করার পরেই আমরা দেখতে পেলাম ভান্ডারা দেওয়া চলছে। তো আমরা লাইনে দাঁড়িয়ে ভান্ডারার থেকে প্রসাদ নিয়ে প্রসাদ গ্রহণ করলাম। আর এরপর আমরা গিয়ে লাইন দেব পুজো দেওয়ার জন্য। একেবারে সকালবেলায় যখন আমরা মন্দির দর্শনের জন্য আসছিলাম, তখন ঠিক ব্রিজটা যে আছে মন্দিরের আগে, ওখানেই চলছিল টোকেন নেওয়া, অর্থাৎ পুজো দেওয়ার জন্য যে টোকেন নিতে হয়, আমরা আমাদের রেজিস্ট্রেশন দেখিয়ে ওখান থেকেই তখন টোকেন সংগ্রহ করেছিলাম। টাইম দেওয়া ছিল 5টা থেকে 6টা। প্রথম দুদিন অবশ্য এই টাইমের কোনো কিছুই ঠিকঠাক থাকে না। তো আমরা সমস্ত কিছু দর্শন সেরে যখন লাইনে দাঁড়িয়েছিলাম, তখন প্রায় 3টে বাজে। আর এই 3টে থেকে আমরা লাইন দিয়ে প্রায় 10টা পর্যন্ত, যখন মন্দির বন্ধ হয়ে যায় তখনও পর্যন্ত আমরা মন্দিরের একটু আগে, অর্থাৎ যেখানে বসার জায়গাগুলো আছে ওই পর্যন্ত পৌঁছেছিলাম। এই জন্য আমরা আর নতুন করে টেন্ট নিলাম না, কারণ টেন্টে গিয়ে 2 ঘন্টার জন্য হয়তো থেকেই আমাদের বেরিয়ে আসতে হবে, কারণ আমাদের 12টা বা 12:30টার সময় উঠে রেডি হয়ে আবারও 2টোর সময় আমাদের লাইন দিতে হবে। সেই কারণে আমরা আর ট্রেন নিতে গেলাম না, লাইনেই দাঁড়িয়েছিলাম সারা রাত। মন্দির খোলা হলো 5টার সময়, পুজো আজা শুরু হলো, কিন্তু আমাদের লাইন চালু হতে সময় লেগে গেল প্রায় 6:30। 6:30টার পর থেকে আবারও লাইন চালু হয়, আর আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয় 10টার সময়। আর এই দীর্ঘ সময় আমাদের বাবা পরীক্ষা নিলেও এর পরে আমরা বাবার যে দর্শন পাই, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, কারণ কোনো তাড়াহুড়ো ছিল না। একেবারে বাবার শিলামূর্তিতে নতমস্তক হয়ে দীর্ঘ সময় আমরা আমাদের মনস্কামনা জানাতে পেরেছি। এর যে কী অনুভূতি, তা আমি হয়তো তোমাদের বলে বোঝাতে পারবো না। আর গর্ভগৃহের যেহেতু ভিডিও করা যায় না, তাই আমি ভিডিও দিতে পারলাম না। তো তোমরা যখন আসবে, সময় নিয়ে আসবে, তাহলেই কিন্তু বাবার এত ভালো দর্শন তোমরা করতে পারবে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শ্রী কেদার। আজ 23শে এপ্রিল 2026, বৃহস্পতিবার। আর সময় আপডেট হচ্ছে দুপুর 1টা। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আর নেমে যাচ্ছি আমরা এখন গৌরীকুণ্ডের দিকে। এই স্বর্গরাজ্য ত্যাগ করতে সত্যি মন খারাপ লাগলেও কিছু করার নেই, নেমে তো যেতে হবেই। আরো একবার দেখিয়ে দিচ্ছি স্বর্গরাজ্যটা। এই স্বর্গরাজ্য ত্যাগ করতে হলে তো মনে একটু দুঃখ লাগবেই, কিছু করার নেই। আমরা আস্তে আস্তে গৌরীকুণ্ডের দিকে নেমে যেতে থাকবো। দেখো, আমরা যে রাস্তা ধরে মন্দির যাওয়া বা আসা করছি, তার ঠিক অপোজিটে যখন আমরা মন্দিরে পূজা দিতে যাচ্ছিলাম, লাইনটা যেখান দিয়ে যাচ্ছিল ওইখানে কিন্তু আরও একটা ব্রিজ ওই পারে নিয়ে গিয়েছে। দেখো, ওই পারে গিয়েও জিএনবিএনের কিন্তু প্রচুর টেন্ট, ডরমেটরি প্রচুর আছে। আশা করছি তোমরা যদি এখানে আসো, হয় জিএনবিএন বুক করেই এসো, আর না হলেও কিন্তু টেন্টের কিন্তু কোনো অভাব নেই। আমরা মন্দির থেকে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার পথ চলে এসেছি, আর এটাই হলো খোঁড়াপাড়া। তোমরা যদি খোঁড়ায় আসো, খোঁড়া এখানেই নামিয়ে দেবে, এরপর কিন্তু তোমাদের পায়ে হেঁটেই যেতে হবে। কেদারনাথ থেকে গৌরীকুণ্ড নামাটা কিন্তু খুবই সহজ, কারণ নামার সময় কোনো কষ্টই হচ্ছে না, ওঠার সময় যে কষ্টটা আমরা পেয়েছিলাম। এখন শুধু একটাই প্রবলেম, যেটা হলো এই ঘোড়া। এখন 2 সাইড দিয়েই এত পরিমাণ ঘোড়া চলছে যে আমাদেরকে একটা সাইড হয়ে গিয়ে এই ঘোড়াকে সাইড দিতে হচ্ছে। ঘোড়া, পালকি, পিঠু এইসবই একটু প্রবলেম এই কেদারনাথ যাত্রায়। যাক, সকলের জন্যই কিন্তু সমস্ত রকমের ব্যবস্থা আছে। আর এরপরে তো রোপওয়ে হয়ে যাবে, এবং পুরানো রাস্তাটাও আবার নতুন করে চালু হবে। সমস্ত কিছুই সুবিধা তোমরা পেয়ে যাবে। আমাদের এই মুখ্য দ্বার পর্যন্ত আসতে সময় লেগেছিল 8 ঘন্টা। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।